আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সংবিধানের যে প্রণয়নের পূর্ববর্তী ইতিহাস আমরা গত ক্লাসে দেখেছি। আমরা এই ক্লাসে পূর্ববর্তী ক্লাসের বাকি অংশ অর্থাৎ সংবিধান রচনার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব এবং সংবিধানের প্রথম ভাগটা দেখার এবং পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই আমরা এখানে নাম দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। অর্থাৎ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কে? সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর হচ্ছে গণপরিষদে আদেশ জারি করেন। গণপরিষদে আদেশ জারি করেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। আমরা গণপরিষদ সম্পর্কে গত ক্লাসে দেখেছি, আবার একবার ঝালাই দিয়ে নিচ্ছি। গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে 1970 সালে, এখানে আমি দেখেছি 1970 সালের 7ই ডিসেম্বর থেকে আমার হচ্ছে 1971 সালের 1 মার্চ পর্যন্ত যে নির্বাচন হয় তাতে জাতীয় পরিষদে হচ্ছে 169 জন এবং হচ্ছে প্রাদেশিক পরিষদে 300 জন, টোটাল 469 জন নিয়ে যে পরিষদ গঠিত হয়েছিল সেই পরিষদটাকে বলা হয়, তো সেই পরিষদটা হচ্ছে আমাদের গণপরিষদ। সেখান থেকে 66 জন বাদ পড়ে, 403 জন নিয়ে আমাদের হচ্ছে সংবিধান রচনা কমিটি গণপরিষদ গঠিত হয়। এবং সংবিধান রচনা কমিটিতে সদস্য ছিল কিন্তু আমাদের 34 জন। সেই 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী এবং একজন ছিলেন হচ্ছে বিরোধী দল, সে হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একজন ছিল নারী, সে হচ্ছে বেগম রাজিয়া বানু। এখন আমরা আবার শুরু থেকে শুরু করছি। অর্থাৎ আমাদের গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মানে হচ্ছে আমাদের গণপরিষদে আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী। এরপর হচ্ছে অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ এবং গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। এরপর এই যে কামাল হোসেন থেকে শুরু করছি আমরা সংবিধান রচনা কমিটির কিছু ব্যক্তিত্ব। ডক্টর কামাল হোসেন ছিল সংবিধান রচনা কমিটির প্রধান। এবং এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, একটু আগে বললাম যে সংবিধান রচনা কমিটিতে 34 জন ছিলেন সদস্য, 33 জন হচ্ছে আওয়ামী, একজন ছিল বিরোধী দলীয়, সেই বিরোধী দলীয় হচ্ছে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একজন ছিল নারী ব্যক্তিত্ব, সে হচ্ছে আমাদের বেগম রাজিয়া বানু। এবং এ কে এম আব্দুর রউফ এই ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য একটা 43তম BCS আমার একবার কোশ্চেন এসেছে, এই হচ্ছে যে সংবিধানের হস্তলেখক বা লিপিকার। প্রশ্ন আসে যে সংবিধানের হস্তলেখকের নাম কি? সে হচ্ছে এ কে এম আব্দুর রউফ। পাশাপাশি এই যে শিল্পী হাশেম খানও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইনি হচ্ছে সংবিধানের অঙ্গসজ্জা করে থাকেন এবং এই অঙ্গসজ্জায় লিপিকারের যে তত্ত্বাবধানে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন। এবং এই যে অধ্যাপক ইউসুফ আলী 10 এপ্রিল 1971 সালে যে মুজিবনগর সরকার স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন, সেই ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। এরপর আমরা দেখব কিছু দিনের বিষয় আছে সংবিধানে, কয়েকটা উল্লেখযোগ্য দিনের উল্লেখ পাওয়া যায়। প্রথমেই হচ্ছে আমাদের 7 দিনের যে তাৎপর্য, এটা আমরা দেখে নিচ্ছি। এই 7 দিন হচ্ছে রাষ্ট্রপতির কাছে যদি কোনো বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালে তা পর্যালোচনার পর পুনরায় তার নিকট হলে তিনি 7 দিনের মধ্যে তাতে সম্মতি দিবেন। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে কোনো বিল যদি সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠায় তাহলে 7 দিনের মধ্যে তাতে সম্মতি দিতে হবে, এবং 7 দিনের মধ্যে সম্মতি দিতে হবে। আর 15 দিনে করতে হবে কি? 15 দিন হচ্ছে রাষ্ট্রপতির নিকট কোনো বিল পাঠানোর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দিবেন। কোনো বিল পাঠালে 15 দিনের মধ্যে সম্মতি দিতে হবে। এবং 30 দিনে হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ অর্থাৎ কোনো নিয়ম যদি রাষ্ট্রপতি করে, পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে 30 দিনের মধ্যে পাশ করতে আইনে পরিণত হয়। পাশ করলে আইনে পরিণত হয়। 30 দিনের মধ্যে যদি সে পাশ করে ফেলে তাহলে সেটা আইনে পরিণত হবে। দুটি সংসদের অধিবেশনের মধ্যবর্তী সময় হচ্ছে 60 দিন, অর্থাৎ একটা অধিবেশন শেষ করার 60 দিনের মধ্যে আরেকটি অধিবেশন আপনার
শুরু করতে হবে এবং 90 দিন হচ্ছে জাতীয় নির্বাচনের পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে সংসদ সদস্যদের আসন শূন্য হবে। এই 90 দিনের মধ্যে আসন শূন্য হয়ে যাবে যদি অধিবেশন না হয়। এরপর হচ্ছে আমাদের সংবিধান শুরু হয় কি দিয়ে? আমাদের সংবিধান শুরু হয় একটি প্রস্তাবনা দিয়ে। অনেক সময় ভাই প্রশ্নটা করে যে সংবিধান কি দিয়ে শুরু হয়? প্রস্তাবনা দিয়ে। তবে এখানে একটি বিসমিল্লাহির রহমানির রহিমের পর প্রস্তাবনাটি শুরু হয়, কিন্তু এমসিকিউ প্রিলিতে প্রশ্ন আসলে হচ্ছে বলবেন যে প্রস্তাবনা দিয়ে শুরু হয়, ওখানে তো অপশন থাকবেই। একটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়। এরপর প্রস্তাবনাতে হচ্ছে 5টি অংশ রয়েছে, 7টি তফসিল রয়েছে এবং সংবিধানে হচ্ছে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 17টি সংশোধনী আছে এবং 4টি কিন্তু আমাদের মূলনীতি আছে। এখন সংবিধানের 11টি ভাগ মনে রাখার যে ম্যাজিক, একটা ট্রিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্র রা মৌ নি আ বি নি প্রপরা মৌনি আবিনি মহাকর্ম মহাকর্ম বিধান সংশোধন বিবিধ। এক্ষেত্রে আমরা দেখি প্ররা মৌনি আবেনি মহাকর্ম এখানে বানানটা ভুল লিখে ফেলেছি, মহাকর্ম বিধান সংশোধন বিবিধ। এই যে এই ছন্দটা মনে রাখতে হবে। এই প্ররা হচ্ছে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌতে হচ্ছে আমাদের মৌলিক অধিকার, নীতি হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, আতে আইন বিভাগ, বিতে বিচার বিভাগ, নিতে হচ্ছে নির্বাচন কমিশন, মহাতে মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, কর্মতে বাংলাদেশ কর্ম বিভাগ, বিধান হচ্ছে আমাদের জরুরি বিধানাবলী এবং সংশোধন হচ্ছে আমাদের সংবিধান সংশোধন। এরপর হচ্ছে আমাদের বিবিধ কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকবে। এগুলো কত থেকে কত, যেমন 1 থেকে 7 খ পর্যন্ত। এটা আমরা পরবর্তীতে যখন ডিটেলস পড়বো সংবিধান আমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে এখন আমরা শুরু করতে চাচ্ছি সংবিধানের প্রথম ভাগ, অর্থাৎ হচ্ছে প্রজাতন্ত্র। 1 থেকে 7 খ। এখানে আমরা মুখস্থ করি, একটা ছন্দ আমি লিখে রেখেছি। প্রথমেই হচ্ছে আমাদের 1-2-2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3-4-4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5-6-6-2 রাজনাগরিক বাঙালি, 7 ক খ প্রাধান্য স্থগিত অযোগ্য। প্রথমে আসি হচ্ছে 1 প্রজার। এখন প্রজার থেকে আমাদের কি বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপর হচ্ছে 2 হচ্ছে আমাদের সীমানা। মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1972 সালে। এর উল্লেখ আছে 2 নম্বর অনুচ্ছেদে। এখানে প্রথমে বলে নিচ্ছি, আমরা যে ভাগগুলো পড়ব, জিস্ট পড়ব। প্রথমে জিস্ট আয়ত্তে চলে আসলে আমরা ডিটেলস পড়ব। আমি জিস্টের জন্য জিস্ট এবং যে ডিটেলস রিটেনের জন্য হচ্ছে আরিফ খানের যে বইটা আছে, আরিফ স্যারের বইটা ফলো করি। আপনারাও সেটা চাইলে ফলো করতে পারেন, খুবই সুন্দরভাবে লেখা আছে এটা। এরপর হচ্ছে যে এখানে শুধুমাত্রই আমি হেডিং এবং হচ্ছে সংক্ষিপ্তভাবে সংবিধান যেভাবে মনে রাখা যায় সেটাই বলে দিচ্ছি। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার মতো বিগিনার্সদের জন্য, যারা জব সিকার্স, জবের জন্য খুঁজছেন, পড়তেছেন, সময়গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করতেছেন, তাদের জন্য। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দিবেন। এই যে এখন ভিডিওতে চলে আসে। 2 হচ্ছে সীমানার উল্লেখ আছে এবং 2 ক হচ্ছে রাষ্ট্রধর্ম। হচ্ছে যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয় 1988 সালে। 1988 সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে। এরপর হচ্ছে আমাদের 3-4-4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি। সংবিধানের 3 নং অনুচ্ছেদে বাংলা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা উল্লেখ আছে। এর পাশাপাশি আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটি পরীক্ষায় বারবার এসে থাকে, মনে রাখবো, হচ্ছে আফ্রিকার দেশ সিয়েরা লিওনেতে বাংলা হচ্ছে 2য় রাষ্ট্রভাষা। এরপর হচ্ছে আমাদের সঙ্গীত।
এই যে আমাদের সঙ্গীত, এই সঙ্গীত থেকে অনেক কোশ্চেন চলে আসে যেগুলো আমরা আনুষঙ্গিকভাবে মনে রাখবো, কিন্তু আমাদের সংবিধানের যে মূল কথা সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা গানটির 10 লাইন। এটা হচ্ছে আমাদের সংবিধানের কথা, কিন্তু আনুষঙ্গিক এই জাতীয় সঙ্গীতের অনেক কিছু আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে একটি চাকরির পরীক্ষার জন্য এবং অ্যাডমিশনের জন্য, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এই যে আমার সোনার বাংলা এই গানটি হচ্ছে রচয়িতা এবং সুরকার, রচয়িতা এবং সুরকার হচ্ছেন আমাদের কবিগুরু, রচয়িতা সুরকার হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রেক্ষাপট ছিল আমাদের 1905 সাল, বাংলায় সেটাকে বলে 1312 বঙ্গাব্দ। 1905 সালেই তিনি রচনাও করেন এবং এটা প্রকাশও হয়। এবং আমাদের প্রথম প্রকাশ হয় কোন পত্রিকায়? আমাদের প্রথম প্রকাশ হয়েছে বঙ্গদর্শন পত্রিকা। এটি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা। এবং এই যে আমার সোনার বাংলা গানটি অন্তর্ভুক্ত ছিল গীতবিতান কাব্যের স্বরবিতান অংশে, গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ, অর্থাৎ গীতবিতান হচ্ছে আমার কাব্যগ্রন্থ, স্বরবিতান হচ্ছে আমার কবিতা কাব্যে। আর আমাদের বঙ্গদর্শনে প্রথম প্রকাশ হয়। এরপর আমাদের এই যে জাতীয় সঙ্গীত হিসাবে পদমর্যাদা পায় কখন? 16ই ডিসেম্বর 1971 সালে। এরপর আমাদের এই টোটাল যে আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীতে 25টি লাইন আছে। 25টি লাইনের মধ্যে 4টা লাইন আমরা জাতীয় যে অনুষ্ঠান, সরকারের যে অনুষ্ঠান কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠান যাকে বলে বাজানো হয়, 4 লাইন বাজানো হয়। এবং আমাদের 10 লাইন জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত। এবং এই যে সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। এরপর আমাদের এই পতাকার ডিজাইনটা সবুজের মাঝে লাল, রক্তিম লাল। এই আমাদের পতাকার সাথে বিশ্বের কিছু কিছু দেশের পতাকার অসম্ভব মিল রয়েছে। একটি জাপান, পালাউ, লাওস, জায়ারে, গ্রিনল্যান্ডের পতাকার অসম্ভব মিল রয়েছে। আমাদের পতাকার মাপটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটি 10:6। এখান থেকে অন্যান্যগুলো মাপগুলো মানে অপশনে থাকলে বুঝে নেওয়া যায়, যেমন 5:3 কিংবা 2.5:1.5। এই মাপগুলো আমাদের মনে রাখতে হবে, সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত আমরা MCQ দাগাতে পারবো ততই আমাদের জন্য চাকরি পাওয়া সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর মানচিত্র খচিত যে আমাদের পতাকা, এই প্রথম মানচিত্র খচিত পতাকা ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। এবং আমাদের বর্তমান পতাকার ডিজাইন কামরুল হাসান। এবং পতাকা দিবস 2রা মার্চ। কিন্তু একটা একটি মজার বিষয় আমাদের 2রা মার্চ পতাকা দিবস, কিন্তু 23শে মার্চ আমাদের পতাকা উত্তোলন দিবস। অর্থাৎ আমাদের যে ডাকসু আসম ভিপি আব্দুর রব, সে ডাকসু ভিপি আসম আব্দুর রব 23শে মার্চ 1971 সালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন। তাই 23শে মার্চ ওখান থেকে আমাদের পতাকা দিবস হিসাবে চলে এসেছে। এবং আমাদের জাতীয় প্রতীক, আমাদের বাংলাদেশের কিছু মুদ্রায় দেখা যায় জাতীয় প্রতীকটি আমাদেরকে যে পানিতে ভাসমান শাপলা, দুই পাশে ধানের শীষ এবং উপরে যে 3টি সংযুক্ত পাতা এবং দুই পাশে 2টি করে 4টি তারকা। এবং এই পতাকার জাতীয় প্রতীকের ডিজাইনার ছিল মোহাম্মদ ইদ্রিস। যদি আমাদের অপশনে না থাকে তখন আমরা দাগাবো মোহাম্মদ ইদ্রিস। যদি আমাদের অপশনে না থাকে তখন আমরা দাগাবো কামরুল হাসান দাগাবো।
হাসান। এই কামরুল হাসানই আমাদের বর্তমান পতাকার ডিজাইনার এবং এই প্রতীক ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস। সে যদি অপশনে না থাকে তখন আমরা দেব কামরুল হাসান। এবং প্রতিকৃতি থেকে এই যে আমাদের প্রতিকৃতি, এই প্রতিকৃতি থেকে সংবিধানের যে মূল কথা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে প্রতিকৃতি রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সরকারি আধা সরকারি কার্যালয়ে হচ্ছে যে প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে আসি আমরা 5, 6, 6-2 রাজনাগরিক বাঙালি। এই যে আমাদের 5 হচ্ছে রাজ অর্থাৎ রাজধানী। এই রাজধানী নিয়ে অনেক প্রশ্ন আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের যে মানে প্রথমে বলে নিচ্ছি যে সংবিধানের মূল কথা কি। সংবিধানে বলা আছে প্রজাতন্ত্র বা অর্থাৎ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এটি হচ্ছে আমাদের 5-এর 1 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। কিন্তু আমাদের রাজধানী রিলেটেড আরও কিছু আনুষঙ্গিক তথ্য আমরা দেখে নিচ্ছি। আমাদের যে 1971 সালে বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগর, মেহেরপুর বৌদ্ধতলা যেটা। এরপর হচ্ছে আমাদের প্রশ্ন এসে থাকে যে ঢাকার রাজধানী নির্বাচিত হয়েছে কতবার। উত্তর হবে 5 বার। আমরা দেখে নিই কোন কোন সালে। এই যে 1610 সালে একবার, এরপর হচ্ছে 1660 সালে, এরপর 1905 সালে, এরপর 1947 সালে এবং সর্বশেষ হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বরে। দুঃখিত 1972 সালে হবে। এরপর হচ্ছে আমাদের নাগরিকত্ব এবং বাঙালি। এর মূল কথা হচ্ছে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিক হিসাবে বাংলাদেশি। এরপর হচ্ছে 7-7 ক খ। এখানে প্রাধান্য, স্থগিত, অযোগ্য। প্রাধান্যতে কি বলা হচ্ছে? প্রাধান্যতে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা হচ্ছে 7-এর 1 নং। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে যে বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটি কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর হবে 7-এর 1 নং অনুচ্ছেদে। এবং সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এরপর হচ্ছে আমাদের স্থগিত অপশনের মূল কথা হচ্ছে সংবিধানের কোনো অনুচ্ছেদ বাতিল, স্থগিত, রহিত করলে দেশদ্রোহী অপরাধ হবে। এটি হচ্ছে আমাদের 15তম সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয়েছে। এরপর আসি আমরা অযোগ্যর হেডিংয়ে। অযোগ্য হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন করা যাবে না। যেমন হচ্ছে আমাদের 4টি মূলনীতি কখনোই পরিবর্তন করা যাবে না। 1, 2, 3 নং ভাগ কখনোই পরিবর্তন করা যাবে না। সাথে হচ্ছে আমাদের 150-এর 2 নং অনুচ্ছেদ কখনোই পরিবর্তন করা যাবে না। এটি ছিল আমাদের সংবিধানের প্রথম ভাগের সংক্ষিপ্ত বর্ণনা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে যে দ্বিতীয় ভাগ দেখব। আর আমি সবসময়ের জন্যই বলি যে আমার ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র বিগিনার্সদের জন্য। আর বিগিনার্সদের জন্য যারা আমার মতো জব প্রিপারেশন নিতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য আমার ভিডিও। আমি যে সমস্যাগুলো ফেস করি আমি সেগুলোই সমাধান করার চেষ্টা করি একা পড়ে, এবং পাশাপাশি আপনাদেরকেও আমার মতো সমস্যা থেকে উত্তরণের জন্য একটু সাহায্য করতে চাচ্ছি। আমার জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করা, এতটুকুই। আমার সাথে থাকবেন সবাই, আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।